এই আওয়ামী লীগটার পর্দাটা খুললেই, ঘোমটাটা খুললেই এটা হলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। হুইজ নাহিদ আসিফকে, হুইজ আসিফ, ওনারা উপদেষ্টা, সম্মানের সহিত বলছি। এখানে মাস্টার মাইন্ডের কোনো খেলা না। এই 24-এর গণ অভ্যুত্থান মাস্টার মাইন্ডের খেলা না। এই 24-এর গণ অভ্যুত্থানটা হচ্ছে যারা সামনের সারিতে এসে জীবন দিয়েছে, এটা তাদের খেলা। অস্পষ্টতা তৈরি করে, ধূম্রজাল তৈরি করে এটা করতে গেলে এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা হুমকিও বটে। এটাকে পলিটিক্যাল কু বলা হয়, হ্যাঁ, যে অন্য আবরণে এসে রাজনীতি করা। এইটা না করে আপনারা সরাসরি আপনারা রাজনীতি যারা করতে চান তারা ঘোষণা দিয়ে রাজনীতিতে আসেন। এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, ওনারা যে দায় মুক্তির অর্ডিন্যান্স নিচ্ছেন, ওনারা তো দায় মুক্তির অর্ডিন্যান্স নেই, পার পেয়ে যাবেন। আমাদের কি হবে ভাই? ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা কিন্তু সরকারের কোনো সংস্কার কমিশনেও নাই, সরকারের কোনো উপদেষ্টাতেও নাই, এবং সরকারের কোনো স্টেকের কোনো জায়গাতেই কিন্তু আমরা নাই। কারণ 5 আগস্টের পূর্ববর্তী প্রেক্ষাপট ছিল একরকম, গণ অভ্যুত্থানের প্রশ্নে সবাই এক ছিল। 5 আগস্টের পরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনারা দুজন ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে গেছেন। সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি পলিসি যেগুলো থাকে, বিভিন্ন স্টেক পলিসি যেগুলো থাকে, যেরকম সংস্কার কমিশন বা সরকারের সেখানে অন্তর্ভুক্ত দেশের অনেক রিসোর্স বন্টন বা অনেক দায় দায়িত্ব থাকে, সেগুলোর ক্ষেত্রেও সবাইকে একসাথে নিয়ে সেগুলোকে করতে হবে এক জায়গায় থেকে। আস্তে আস্তে ছাত্র সংগঠনের নেতারা যারা ছিল তাদেরকে বাদ দিয়ে তারা তাদের মতো করে একটা প্ল্যাটফর্ম, এখন যে বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওনাদের নিজস্ব এজেন্ডার একটা প্ল্যাটফর্ম। ইতিমধ্যে নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা যে বক্তব্য দেখেছি যে সামনে রাজনৈতিক দল আসতেছে 2-1 মাস পরে, এবং বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতেও আসছে যে কিংস পার্টি হইতে যাচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কেউ যদি এটার প্রতিবাদ করতে চান তারা প্রতিবাদ করতে পারেন, হ্যাঁ, তবে তাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে তারা অন্তত আগামী নির্বাচনের আগ পর্যন্ত বা আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল করে অংশগ্রহণ করবেন না। সরকারেরও অনেক উপদেষ্টারা মানে এরকম বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন। এক্ষেত্রে অন্যদের সাথে আমি একমত। প্রিয় দর্শক, সমকাল সংলাপে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মামুন সোহাগ। বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার পথ তৈরি করে দিয়েছে দেশের তরুণ সমাজ। স্বপ্ন তাদের বৈষম্যহীন একটি নতুন সমাজ ও দেশ গড়ার। স্বপ্নের সেই সোনার বাংলাদেশ কেমন হবে, কেমন বাংলাদেশ দেখতে চায় তরুণরা, সেসব নিয়ে আজকে কথা বলবো। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা, যিনি ছাত্র জনতার আন্দোলনে রাজপথে ছিলেন সম্মুখে। তিনি আর কেউ নন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। আপনাকে স্বাগত। জি, সমকালকেও ধন্যবাদ। আসলে আমরা দেখেছি যে যখন ছাত্র জনতার যে অভ্যুত্থানের কথা বলি আমরা, জুলাই গণ অভ্যুত্থানের কথা, সেই সময়টাতে বিনিয়ামিন মোল্লার মতো ছাত্র নেতারাই একেবারে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। একেবারে শুরুতে আসলে জানতে চাওয়া, বেশ কিছু প্রশ্ন আসলে আপনার কাছে রাখতে চাওয়া। আপনারাই তো রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম একেবারে সম্মুখ ভাগে ছিলেন। এখন যে বাংলাদেশ আসলে আমরা পেলাম, এই বাংলাদেশ এখন কেমন আছে? এই বাংলাদেশের এখন অপারেশন চলতেছে, সার্জারি চলতেছে। আপনি জানেন যখন একটা মানুষের অপারেশন চলে, সার্জারি চলে, তখন কেমন থাকে। গণ অভ্যুত্থানের সময় যে পরিস্থিতিটা ছিল, তখন আমরা বাংলাদেশের দুঃখ, বেদনাটা, কষ্টটা বুঝতে পারতাম। হাহাকার, চিৎকার, এগুলো আমরা অনুভব করতাম। এখন এটাকে অবশ করা হয়েছে, অপারেশন চলতেছে, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু ভিতরে কিন্তু অপারেশন চলতেছে। আপনি একটা কথা বলেছেন যে গণ অভ্যুত্থানের সময়ের নেতৃত্বের বিষয়টা। একটা সময় যখন গুলি করা হচ্ছিল ছাত্রদের বুকে, এবং কিছু ছাত্র বন্ধুদেরকে ডিবির গারদে নিয়ে রাখা হলো, কিছু ছাত্র বন্ধুদেরকে আমরা দেখলাম যে তারা গণভবনে, বঙ্গভবনে গেলেন, ডিজিএফআইয়ের নজরবন্দি হয়ে তারা এখন যেটি বলছেন, ওইখান থেকে ছাত্র বন্ধুরা দেখলাম যে সাইন করে কাগজ দিয়ে দিল যে আন্দোলন উইথড্র। আবার বঙ্গভবনে যারা গেলেন তারাও 9 দফাকে 8 দফা করে ফেললেন। তো এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপরেও কিন্তু ছাত্ররা থেমে থাকে নাই, আমরা কিন্তু রাজপথে ছিলাম। হ্যাঁ, ওনারা একটা সময় বাধ্য হলেও আমরা যারা রাজপথে ছিলাম আমাদেরকে কিন্তু টলাইতে পারে নাই। আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে একদিকে যেরকম তাদের মুক্তির জন্য আন্দোলন করেছি, একদিকে যেরকম আমরা বলেছি যে আমাদের এই ভাইদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, রাজপথে ফিরিয়ে দিন, তারা কোথায় আছে, কোথায় রাখছেন। আবার এই স্বৈরাচারের পতনের আন্দোলন আমরা করেছি। একটা কথা বলতে চাই যে যেদিন আপনার এই ডিবির গারদ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেদিন কিন্তু আমাকে তুলে নিয়ে গিয়েছিল র্যাব 3, আচ্ছা, মোহাম্মদপুর। আমি
বাসা থেকে বের হতাম না। আমার আব্বা বলছিলেন যে তুমি যে এখানে আছো এখান থেকে তো বের হও না, একটু নামাজটা পড়ো। মাগরিবের নামাজ পড়তে গিয়েছি বাইতুল ওয়াহাব জামে মসজিদ, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 6, ওটা দোতলা থেকে। হঠাৎ করে কিছু লোকজন আসলো, এসে আমাকে ঘিরে ধরলো। আমি প্রথমে বরকে যাই, কারণ তাদের কাউকে আসলে প্রফেশনাল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে স্থানীয় লোকাল ছাত্রলীগ, তাহলে তো আমার কী হবে, পরিণতি এটা বোঝাই যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি বারবার জিজ্ঞেস করার পরে আমাকে কালো গাড়িতে তুলে নিয়ে যায় এবং অনেক জিজ্ঞাসাবাদ করে, মানসিক টর্চার করে, এবং একটা পর্যায়ে তারা বলে যে আপনি কিছুদিন আগেও জেল খেটেছেন, সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, এটা আমরা জানি। হ্যাঁ, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলেন, আপনি একটা অসুস্থ হয়ে গেছেন, এটাও আমরা জানি। আপনি বসেন, থাকেন। অনেকক্ষণ আমাকে হ্যারাস করার পরে হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, তারা আমাকে সেখান থেকে পরে ছেড়ে দেয়। আমি পরবর্তীতে যেটা বুঝতে পারলাম যে কারা কি পরিচয় দিছিল তখন আসলে? তারা র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম যে প্রথমত তো আল্লাহর কাছে শুকরিয়া, আমার ভাগ্য ভালো যে আমি বের হতে পেরেছি, এবং আমি বাইরে থাকার কারণেও আমি আন্দোলনটাকে গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছি, তাদের মুক্তি চাইতে পেরেছি। আবার আমি যেটা বুঝলাম যে যখন ডিবির গারদ থেকে তারা প্রেস লিস্টটা দিয়ে দিয়েছে, তখন হয়তো তারা ভেবেছে যে আন্দোলন তো থেমেই যাবে, তাহলে বিনিয়ামিন মোল্লাকে আটকে রেখে আর গন্ডগোল বাড়িয়ে আর কী লাভ। হতে পারে যে এই কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, একটু বল, আপনারা রাজপথে ছিলেন দীর্ঘ, মানে এটা শুধুমাত্র যে একদিন ডিবির গারদের এটা না, আপনারা দীর্ঘ সময় ধরেই নানান আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই ফ্যাসিবাদের মুক্তি চেয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চেয়েছেন। তো এখনো তো আপনারা রাজপথে আছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো মানে সময়গুলো তো পরিবর্তন হয়েছে, কিন্তু এখন তো রাজপথে আপনি আছেন, হুঁশিয়ারিও দিচ্ছেন, এই ব্যাপারগুলো যদি বলতেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে এতদিন রাজপথে লড়াই সংগ্রাম করছেন, এখন তো সরকারের থাকার কথা, এখনও রাজপথে কেন আছেন, মনে হয় এই প্রশ্নটাই করতে যাচ্ছেন। মূলত আমাদের যে লড়াই সংগ্রামের সূচনাটা, বা আমারও সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে অ্যাক্টিভিজম, তারপরে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা, সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করা, রাজনীতিতে আসার যে সূচনাটা সেটা ছিল যে আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যে দানবীয় চরিত্র এবং বৃহৎ ছাত্র সংগঠনগুলোর যে মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়ন করারই যে কাজ, আর কোনো কাজ নাই, শুধু ওই মূল দলের নেতাদের নামে স্লোগান দেওয়া, তাদের ভালো কাজের নিয়ে মিটিং করা, মিছিল করা, নেতাদের চা আগায় দেওয়া, নেতাদের বিড়ি সিগারেট আয়না দেওয়া, এগুলোই তাদের কাজ। আর পদ, নেতা খুশি হইলে তো নেতা তো পদ দেয়। তখন আমাদের মনে হলো যে একটা মডেল ছাত্র সংগঠন তৈরি করা উচিত, কারণ রাজনীতি ছাড়া তো কিছু নাই, রাজনীতি থাকবে, এটা হলো একটা অসম্ভবই এলিমেন্ট, অত্যাবশ্যকীয় এলিমেন্ট, এটা ছাড়া কোনো কিছু সম্ভব না, এটা থাকবেই। তো এটাকে আমরা কোন ফরম্যাটে রাখবো? তখন আমাদের কাছে মনে হলো যে আমরা দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে পেশিযুক্ত কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করে আমরা এরকম একটা ছাত্র রাজনীতি তৈরি করি। অমুক খারাপ, তমুক খারাপ, এই না বলে আমাকে তো অল্টারনেটিভ ভালো একটা কিছু দিতে হবে। তখনই মূলত আসলে ছাত্র অধিকার পরিষদ নামে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করি, যেটা দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে। ছাত্র অধিকার, আমি কিন্তু নির্বাচিত সভাপতি, আমার ছাত্র বন্ধুরা কিন্তু ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, কেন্দ্রীয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ জেলা পদমর্যাদার। সেক্ষেত্রে আমরা কিন্তু ছাত্র অধিকার পরিষদ ইন্ডিপেন্ডেন্টলি পলিসি গ্রহণ করি এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট। ছাত্র অধিকার পরিষদের বাইরে যদি ধরেন আপনি একটা প্ল্যাটফর্মের নির্বাচিত মানে নেতৃত্ব দিচ্ছেন আর কি, এখন যদি বলি যে সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে যদি বলেন রাজপথে আছেন, আর কতদিন থাকতে হবে, কি করলে থাকতে হবে না, সেটা ভালো কথা না। আমি কখনোই কেবলমাত্র ভাবি নাই যে আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি। সেটাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে হয়, সেক্ষেত্রে এটা একটা কাঠামো, কিন্তু সবসময়ই ভেবেছি, মনে করেছি আমরা সমস্ত ছাত্রদের প্রতিনিধি, দলমত নির্বিশেষে। এবং আমরা কিন্তু ছাত্রদের সেই কোটা সংস্কার আন্দোলন বলেন, তারপরে এই যে আমাদের আরও যে দাবিগুলো ছিল প্রাসঙ্গিক, সরকারি চাকরিতে আবেদন ফি কমানো এবং আরও নিয়োগের বিষয়গুলো যে সংস্কার করা, আপনি শুনে খুশি হবেন যে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এসেছে গতকালকে কিন্তু সরকারের সকল চাকরিতে আবেদন ফি 200 টাকা করেছে সরকার। হ্যাঁ, এবং আপনি এটা নিয়ে আলটিমেটাম দিয়েছেন। এটা নিয়ে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি এবং আমরা খুবই খুশি যে 3 দিনের আলটিমেটামের আমরা সফলতা পেয়েছি। এবং মাঝখানে আমরা দেখেছি যে শুধু পিএসসি থেকে একটা সুপারিশ করা হয়েছিল যে শুধু বিসিএস তে 350 টাকা করবে। আমরা তাৎক্ষণিক আবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা প্রতিবাদ করি যে আজকে যারা অনেকেই উপদেষ্টা হয়েছেন, তারাও তো ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একসাথে আমরা
আরও 2-2.5 বছর 3 বছর আগে বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছি এই দাবিগুলো নিয়ে। তাহলে তারা কি এখন যারা এই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করেছে সবাই তো আর মন্ত্রী হয় নাই, বাকি সবাই তো লাইব্রেরিতে এখন চাকরির জন্য পড়াশোনা করছে, তাদের কথা কি তারা ভুলে যাবেন? আপনার কাছে যে আপনারাই বিভিন্ন সময় বলে থাকেন বা আপনার দলের নেতাকর্মীরাই বলেন যে এই সরকারকে আমরা বসিয়েছি, তো আপনারা এই সরকারের বাইরের কেউ কিনা, মানে এরা তো আপনাদেরই তো সরকার, তাহলে যে পদে থাকলেও আপনারা, না থাকলেও আপনারা, এরকম না বিষয়টা? বিষয়টা আসলে পুরোপুরি একরকম হয় না, কারণ সরকার একটা কাঠামো, সরকার একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সরকারের সাথে সরকারের বাইরে একটা বড় একটা মার্জিন থাকে, একটা কাভার থাকে। সুতরাং সরকারে থাকা আর বাইরে থাকা কখনো এক না। আর যেটা বললেন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা কিন্তু সরকারের কোনো সংস্কার কমিশনেও নাই, সরকারের কোনো উপদেষ্টাতেও নাই, এবং সরকারের কোনো স্টেকের কোনো জায়গাতেই কিন্তু আমরা নাই। সাম্প্রতিক ইস্যু নিয়ে যদি বলি, আপনারা গত পরশুদিন এবং গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হয়েছে দুটি, এবং আগের দিনও খুব সম্ভবত যদি বলে থাকি 4 জন ছিলেন নাগরিক কমিটির, এবং গতকালকেও ছিলেন, অর্থাৎ তারা ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও ছিলেন এবং রাজনৈতিক দলের সঙ্গেও ছিলেন। এই বিষয় নিয়ে আপনাদের দলের নেতাকর্মীরা ফেসবুক স্ট্যাটাসও দিচ্ছেন। এই বিষয়টাকে মানে আপনারা জানতেন কিনা, বা কি বিষয়, মানে ঘটনাটা কি আসলে? এটা শুধু আমাদের দলের নেতাকর্মীরা এরকম না, এটা আমরা দেখছি যে ম্যাসফিক বলের একটা ক্রিটিসিজম, খুবই যারা আগ্রহী জানতে চায় তারা কি ঘটনা, একটা হার্ড একটা ক্রিটিসিজম, যে কারণ যেই ছাত্র জনতা শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে ক্যারেক্টার সেরকম কোনো কার্যক্রম দেখলে তো তারা সহ্য করবে না, এটা খুবই কিন্তু স্বাভাবিক। যেমন একটা তো অন্তর্ভুক্তিমূলক সরকার এবং একটা অন্তর্ভুক্তিমূলক একটা কাঠামো হওয়ার কথা ছিল, যাতে সবাই মিলেমিশে আমরা কাজটা করব। তাহলে এইখানে অন্তর্ভুক্তির জায়গাটা কি? হ্যাঁ, জাতীয় ঐক্যর জন্য সবার আগে ছাত্রদের সাথে বসতে হবে, এইটা সত্য কথা, বা এটা বাস্তব এবং কার্যকর হওয়ার জন্য। তাহলে এই যে কেবলমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে বর্তমান প্ল্যাটফর্মটি করা হয়েছে আবার, সেটির কতিপয় নেতাদের সাথে বসলেন। এখন প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এবং 5 আগস্টের পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এবং পরবর্তীতে তারা এটিকে আরও দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের যে নেতৃত্ব ছিল তাদেরকে আরও মাইনাস করে বা তাদেরকে তাদের পদত্যাগ করিয়ে এনে তারা নিজেদের মতো করে যে একটি কমিটি করলো, আহ্বায়ক কমিটি, এইটা কি আসলে 5 আগস্টের আগের সেই সকল দলমত নির্বিশেষে ছাত্র জনতার প্রতিনিধিত্ব করে কিনা? অ্যাবসুলেটলি নট। কারণ 5 আগস্টের পূর্ববর্তী প্রেক্ষাপট ছিল একরকম, গণ অভ্যুত্থানের প্রশ্নে সবাই এক ছিল। 5 আগস্টের পরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনারা দুজন ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে গেছেন, এটাই তো প্রথম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এক্ষেত্রে কি আসলে সব ছাত্র নেতারা বা সব ছাত্র সংগঠন বা বৈষম্য বিরোধী আন্দোলনেরই সব সমন্বয়ক সহসমন্বয়করা একমত কিনা, সব বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে তারা একমত কিনা? সেখান থেকেই তো শুরু। এবং পরবর্তীতে একটি প্ল্যাটফর্ম তারা আবারও তাদের মতো করে গোছালেন, যেখানে আসলে ইনক্লুশনের কথা ছিল। আমি 13 আগস্ট আপনি হয়তো মনে রাখবেন যে টিএসসিতে একটি মতবিনিময় হয়েছিল, যেখানে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন উপস্থিত ছিলেন। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আমিও ছিলাম। আমি সেখানে বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি যেটি প্রয়োজন সেটি হচ্ছে ছাত্রদের ভিতরে ঐক্যবদ্ধতা এবং ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র বিনির্মাণ বা রাষ্ট্র সংস্কার, এইটা আমরা কাজ করব সবাই মিলে। তাহলে কি করতে হবে? এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের পদধারী নেতারা আছে এবং ছাত্র অধিকার পরিষদেরও বিভিন্ন কমিটির পদধারী, বৈষম্য বিরোধীরও পদধারী বিশাল একটা অংশ আমাদের আছে। আমরা কিন্তু কখনো এইভাবে বলি নাই, কিন্তু এখন মানে বলতে হচ্ছে, হ্যাঁ, দেশের সাথেই বলতে হচ্ছে। তো তাহলে এখন আমরা কিভাবে কাজ করতে পারি? এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদেরকে আপনারা যেরকম ডাকলেন আজকে, প্রতি বিপ্লব ঠেকাতে হবে, এরকম প্রত্যেকটা পলিসি মিটিংয়ে ডাকতে হবে, এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা সবাই মিলে ইমপ্লিমেন্ট করব, এবং কর্মসূচিগুলোর ক্ষেত্রেও আপনারা থাকবেন, আমরাও সবাই থাকবো বৈষম্য বিরোধী ব্যানারে। এবং এছাড়াও সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি পলিসি যেগুলো থাকে, বিভিন্ন স্টেক পলিসি যেগুলো থাকে, যেরকম সংস্কার কমিশন বা সরকারের সেখানে অন্তর্ভুক্ত দেশের অনেক রিসোর্স বন্টন বা অনেক দায় দায়িত্ব থাকে, সেগুলোর ক্ষেত্রেও সবাইকে একসাথে নিয়ে সেগুলোকে করতে হবে এক জায়গা থেকে।
তখন সেখান থেকে পরবর্তীতে উত্তর দেওয়া হয় যে প্যারালেলি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে বসা হবে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পলিসি নির্ধারণ এবং ইমপ্লিমেন্টেশন এটি তারাই করবে। এবং পরবর্তীতে আস্তে আস্তে ছাত্র সংগঠনের নেতারা যারা ছিল তাদেরকে বাদ দিয়ে তারা তাদের মতো করে একটা প্ল্যাটফর্ম, এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওনাদের নিজস্ব এজেন্ডার একটা প্ল্যাটফর্ম, যেটা ওনারা যদিও দাবি করে থাকেন যে এখানে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আছে। কারা এর পেছনে, কারা আসলে? এর পেছনে বলতে আপনি যে বললেন যে নাগরিক কমিটির তারা ছাত্রদের সাথেও থাকতেছে, আবার দেখা যায় যে রাজনৈতিক দলগুলোর সাথেও থাকতেছে। এবং ইতিমধ্যে নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা যে বক্তব্য দেখেছি যে সামনে রাজনৈতিক দল আসতেছে 2-1 মাস পরে, এবং বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতেও আসছে যে কিংস পার্টি হইতে যাচ্ছে। তারা কারা বলতে এখানে অনেক আগে থেকেই যাদের একটা রাজনৈতিক অভিলাষ ছিল, রাজনৈতিক একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, তারা এই প্ল্যাটফর্মটিকে এখন নিজেদের সেই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অভিলাষের একটা দল তৈরি করার জন্য এটিকে কাজে লাগাচ্ছে। এখন আমি যদি আজকে এখানে কোনো ভুল কথা বলে থাকি, আপনারা 2-3 মাস পরে এটা যাচাই বাছাই করবেন। এবং আমি এটাও বলতেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কেউ যদি এটার প্রতিবাদ করতে চান তারা প্রতিবাদ করতে পারেন, হ্যাঁ, তবে তাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে তারা অন্তত আগামী নির্বাচনের আগ পর্যন্ত বা আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল করে অংশগ্রহণ করবেন না। আমি বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে এই গতকালকে যে মিটিং হয়েছে তার আগের মিটিংয়ে, যে ঠিক আছে আপনারা যদি দাবি করেন যে আপনারা সরকারের অংশ নয় এবং আপনারা নিরপেক্ষ, তাহলে আপনারা ঘোষণা দেন যে আপনাদের ভিতর থেকে কেউ আগামী নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলে যুক্ত হবে না, রাজনৈতিক দলের উদ্যোগ নেবে না এবং কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা তাদেরকে বলা হয়েছিল, কারণ তাদের কার্যক্রম সকল কিছুই তো একটা রাজনৈতিক দলের। রাজনৈতিক দল কাকে বলে? আমার সমাজবিজ্ঞান বইয়ে পড়ছি না, রাজনৈতিক দল হচ্ছে যারা জনগণের জন্য কাজ করবে এবং ক্ষমতায় যাবে। তো তারা তো জনগণের জন্য মনে হচ্ছে যে আমি বলি জাতীয় নির্বাচনে একটু ছোট্ট করে বলে দিই যে আসলেই ছাত্রদের ভেতর থেকে কোনো দল গঠন হবে এবং তারা সরাসরি নির্বাচনে দল হিসেবে অংশ নিবে। সেই জায়গাটাই আসছি যে রাজনৈতিক দলকে জনগণের জন্য কাজ করা, ক্ষমতায় যাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে জনগণের জন্য বৃহৎ কাজ হয়েছে এবং সেটার সেটাকে ক্যাশ করে দুজন উপদেষ্টা হয়েছেন। আমরা এটাকে নেগেটিভলি নিই, আমরা তাদেরকে ধারণ করি, আমরা ইনক্লুসিভলি কাজ করতে চাই, কাউকে কোণঠাসা করে ন্যারো করে না। এবং আপনি যেই প্রশ্নটি করলেন যে সামনের ছাত্রদের ভিতর থেকে কোনো রাজনৈতিক দল হবে কিনা, এটি তো এখন সুস্পষ্ট, একদমই সুস্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বিভিন্ন ট্রান্সফরমেশন প্রক্রিয়া, ট্রানজিশন প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা একটি রাজনৈতিক শক্তি এবং দলের দিকে যাচ্ছে, যেটির মাধ্যমে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং যে কারণেই কিন্তু এই অসম প্রতিযোগিতার জায়গাটা আসলে তৈরি। এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি গতকালকে আহ্বান জানিয়েছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম ছিল, সেখানে সব ছাত্র নেতৃবৃন্দরা ছিলেন, যে এখানে কাউকে কোলে তোলা এবং কাউকে পায়ে ঠেলা, তাহলে তো আর ঐক্যবদ্ধতার জায়গা আপনি তৈরি করার ক্ষেত্রে তো এটা তো আর পজিটিভ হচ্ছে না। তাহলে এটা হলো কি, ঐক্যবদ্ধতার ডাক দিয়ে বরং আরও অনৈক্য বা বৈষম্য করা হচ্ছে। সেজন্যই বলছি যে এইখানে যেটি করণীয়, অবশ্যই ছাত্ররা রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদেরকেই সামনে থাকতে হবে। এখনও দেখবেন প্রত্যেকটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, চক্রান্ত, প্রতিবন্ধকতা মোকাবেলার ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়ে। সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি এই আহ্বান জানাবো যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এবং তাদেরকে ডাকুন এবং তাদের সাথে মতবিনিময় করুন, আলোচনা করুন, তাদের কথাগুলো শুনুন, আপনার পরামর্শ মতামত তাদেরকে বলুন। সেক্ষেত্রে সেখান থেকে যে ঐক্যবদ্ধতার একটা মেসেজ সারা বাংলাদেশে যাবে এবং ছাত্রদের ভিতরে যাবে, সেটা বাংলাদেশের জাতীয় ঐক্য গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর এবং ফলপ্রসূ ভূমিকা রাখবে। এটা তো গেল একেবারে রাজনৈতিক প্রসঙ্গ। একটু জানতে চাই আপনি ছাত্রদের প্রতিনিধি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমি যদি বলি, দু একটা রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠন কেউ কেউ বলছেন যে আসলে ছাত্র সংসদ নির্বাচনটা হওয়া উচিত, তবে নির্বাচনের পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, তারপরে ছাত্রদের এই ছাত্র সংসদ নির্বাচনটা হতে পারে। আপনি আসলে কি চাচ্ছেন? আপনি যদি বলেন আপনার মতামতটা কি এখানে সরাসরি। দেখেন, আমি বাস্তবিক একটা মতামত দিতে চাই। এখানে ধরেন অনেকেই অনেক কথা বলে, যেই মতামতটা ক্রিয়েট করলে ওনার ব্যক্তিগত লাভ বা দলীয় লাভ, কিন্তু আমি সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে একটা কথা বলি। কেন ভাই 1 মাসের ভিতরে জাতীয় নির্বাচন দিতে সমস্যা কি? তার মানে কি পরিবেশ নাই, এরকম একটা বিষয়।
তাহলে আসলে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ আছে কিনা এটা তো আপনাকে আগে দেখতে হবে। জাতীয় নির্বাচনের পরিবেশ নাই, এটা তো সবাই বলবো যে 1 মাসের ভিতরে আসলে জাতীয় সংস্কারগুলো এখনো হয়নি, সংস্কারগুলো এখনো হয় নাই, বা সংস্কারও ধরেন যদি হয়েও যায় কিন্তু সার্বিক সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতেও আসলে জাতীয় নির্বাচন 1 মাসের ভিতরে সম্ভব না। জাতীয় নির্বাচন করতে হলে দেশের আগে একটা জাতীয় ঐক্য করতে হবে, দেশের একটা স্টেবিলিটি নিয়ে আসতে হবে, এবং লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয়, সুষম প্রতিযোগিতা যদি বাংলা এটাকে আমি বলি, সেরকম একটা জায়গা তৈরি করতে হবে। নাহলে হবে কি, অন্যরা তো মেনে নেবে না, ডিস্টার্ব করবে, গন্ডগোল করবে। তো ছাত্র রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশে ঐতিহ্যবাহী অনেক ছাত্র সংগঠন আছে, এবং নতুন অনেক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় আবেদনময়ী ছাত্র সংগঠন আছে, ছাত্র অধিকার পরিষদ আছে। এখন আমি শুধু যদি আমারটা চিন্তা করি তাহলে তো হবে না, বাকিদেরটাও তো চিন্তা করতে হবে। সত্যিকার অর্থে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একদমই লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা আমাকে যদি জিজ্ঞেস করেন, এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। তবে অল্প সময়ের ভিতরেই লেভেল প্লেয়িং ফিল্ড এটা নেই কেন, অল্প সময়ের ভিতরেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা নিতে হবে, সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে ডাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্র সংগঠনের নেতারা, ছাত্র সংগঠনগুলো কাজ করতে পারে, সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যেরকম অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে একে অপরকে সহযোগিতা করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা এবং সহযোগিতা রাখতে হবে। এবং আপনি যেটা বললেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নাই কেন, দেখেন শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা ক্ষোভ, তারা ছাত্রলীগের রাজনীতি দেখেছে, দলীয় দাসত্ব লেজুর ভিত্তির রাজনীতি দেখেছে, তারা এরকম আর কোনো রাজনীতি দেখতে চায় না। এটা তো খুবই প্রাসঙ্গিক। এবং যেটা বললাম যে কারণে ছাত্র অধিকার পরিষদ আমাদের জন্ম, আমরা একটি দল তৈরি করেছি। এবং সেক্ষেত্রে এখনও অনেক রাজনৈতিক ছাত্র সংগঠন বা তাদের কার্যক্রম আছে যেগুলোর বিষয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত, যে ঠিক একই ফরমেশনে যদি কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন ছাড়া, সংশোধন ছাড়া ছাত্র সংগঠনগুলো আবারও আগের মতো কার্যক্রম শুরু করে, তারা না জানি আবার ছাত্রলীগের মতো হয়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তড়িৎ ভূমিকা নিচ্ছে না? তারা বলে দেখ যে হ্যাঁ, আমরা এই নির্দেশনাগুলো দিচ্ছি, যে ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে কাজ করে তাদেরকে এইভাবে এসে এই শর্তগুলো মেনে কাজ করতে হবে। তারা ডিলে করছে কেন? ডিলে করার তো কোনো এখানে মানে প্রশ্ন নাই। আপনার ডাকসুর জন্য আমরা তাড়াহুড়া করছি, আপনারাও ডাকসুর কথা বলতেছেন তাড়াতাড়ি, তাহলে ডাকসুর আগে যে কাজটা করা দরকার এইটাতে কেন ডিলে করছেন? এটা করুক, এইটা করে ছাত্র সংগঠনগুলো তারা নিজেরা পরিবর্তিত, যাদের শর্তে আসে তারা পরিবর্তিত হয়ে ক্যাম্পাসে আসুক, কাজ করুক। একটু সরাসরি যদি বলতেন কত দিনের মধ্যে আসলে এটা সম্ভব? এইটা সম্ভব 1 মাস 1.5 মাসের ভিতরে এটা সম্ভব, ডিসেম্বর মাস জানুয়ারি মাসেও সম্ভব। দেখি নির্বাচনের পরে করা উচিত না এখন? না, আমি মনে করি যে এটা জাতীয় নির্বাচনের পরে করতে হবে, এইরকম কোনো বিষয়, ওই প্রাসঙ্গিকতার কিছু না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবশ্যই বাংলাদেশের জাতীয় রাজনীতির অবিচ্ছেদ্য একটা অংশ, কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জাতীয় রাজনীতির আপনার পরবর্তী শর্ত না, আমি মনে করি জাতীয় রাজনীতির পূর্ব শর্ত। এক্ষেত্রে আমি সরকারেরও অনেক উপদেষ্টারা মানে এরকম বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন, এক্ষেত্রে অন্যদের সাথে আমি একমত। আচ্ছা, আপনাকে একটু বলি, আপনি জেল জীবনে গিয়েছেন, কারাভোগ করেছেন, সেসব কথা শুনবো। এর আগে একই সঙ্গে একটু বলে রাখি, আপনার মূলত বিগত সরকার, বিশেষ করে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ, তারা আপনাকে গ্রেপ্তার করতো, যেটাই করতো না কেন সবকিছুর মূলে একটা বিদ্বেষ ছড়াতো যে ভারত বিরোধী কথা বলায় আপনার প্রবল একটা আপনার শক্তি দেখাতেন আপনি, মানে ভারতের যেই দেশপ্রেমের যে একটা ব্যাপার দেখাতেন। এখন তো ভারত নিয়ে অনেক ইস্যু হচ্ছে আসলে, আপনার জেল জীবনের কথা এবং এই ব্যাপারগুলো, এখনকার যে প্রেক্ষাপট, আপনারা তো আগেই সতর্ক করছেন বাংলাদেশকে, কি বলবেন? এটা কি আগে থেকেই সতর্ক হলে আজকের বাংলাদেশ নিয়ে যে হাই কমিশনের হামলা এবং ভারতকে ক্ষমা চাওয়ার যে আহ্বান, এই পরিস্থিতি হতো না? কি বলবেন আসলে? আমি এই প্রশ্নের উত্তরটা যদি একদমই খোলা মনে দেই তাহলে হয়তো অনেক বড় কিছু কথা বলা হয়ে যাবে। এটাকে আসলে অনেকেই আসলে কিভাবে নেবেন আমি জানি না। এই গণ অভ্যুত্থান, এটার জন্ম কিন্তু 18 কোটা সংস্কার আন্দোলনের। আমরা কিন্তু 18 কোটা সংস্কার আন্দোলনটা তৈরি করেছিলাম। আমরা জানতাম যে 24-এ যখন আবার কোটা সংস্কার আন্দোলনটা গড়ালো, এটার পরিণতিটা কি হবে এবং এর পরে কি কি হতে পারে, এগুলো আমরা জানতাম, এখনো জানি। কেন? কারণ এটা তো আমাদের চাইল্ড। কিভাবে 18 কোটা সংস্কারে অংশগ্রহণ করার পরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যখন আমরা অনুভব করলাম, তখন বুঝলাম দিস আওয়ামী লীগ ইজ নট মেয়ারলি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগটার পর্দাটা খুললেই, ঘোমটাটা খুললেই এটা হলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারা বা ভারতের এই
বিজেপি সরকার তাদের আগ্রাসী কার্যক্রম চালাচ্ছে, বা তারা বাংলাদেশটাকে তাদের করদ রাজ্যে রূপান্তরিত করার ফাংশন চালাচ্ছে এই আওয়ামী লীগকে দিয়ে। দেখবেন যে আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই 5-6 বছরের ইতিহাসে লড়াই সংগ্রামে দেখবেন যে আমরা দিল্লি না ঢাকা এই মিছিল এই স্লোগান অনেক আগে থেকে দিচ্ছি, এবং এনআরসি সিএ নিয়ে যখন ভারত বিলটি করতে চায় আমরা তখন প্রতিবাদ করি। তখন ডাকসু চলমান, নুরুল হক নূর তিনি ডাকসির রানিং ভিপি থাকা অবস্থায় আমাদের উপরে সেখানে আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ এটা রয়ের তৈরি একটা সরাসরি একটা ফ্রন্ট বাংলাদেশে। কোথায় তারা এখন? কোথায় তারা এখন নিরুদ্দেশ, এবং তাদেরকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদেরকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য। এটাই বাস্তবতা। তা আমরা তখনই ধরতে পেরেছিলাম যে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই কেবলমাত্র ক্ষমতার পালাবদল না, সত্যিকার অর্থেই পুরোপুরি স্বাধীন এবং স্বনির্ভর শক্তিশালী করতে হলে এই ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে হবে। এবং আমরা এই যে স্লোগানগুলো দিতাম, আমাকে পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে অনেক সময় ফোন দেওয়া হতো, মেসেজ দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, তোমরা রাজনীতি করো, তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলো সমস্যা নাই, শেখ হাসিনার বিরুদ্ধে বলো সমস্যা নাই, কিন্তু ভারতের বিরুদ্ধে বলবা না। ভারতের বিরুদ্ধে যদি বলো তাহলে খবর আছে, তারা তোমাদের রাজনীতি শেষ, একদম শেষ করে দেবো। ঠিক আল্লাহর উপর ভরসা করে রাজনীতি করি, যা পারেন করেন। শুধু হুমকি না, আপনাকে তো জেলেও নেওয়া হয়েছে। এরপরে আমাকে জেলে নেওয়া হয়েছে। শুধু জেলে নেওয়া হয় নাই, জেলে নিয়ে আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল দীর্ঘ 7 মাস। আমি যে সময় জেলে ছিলাম, আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় নির্বাচনের আগে। সেটার কারণেই মূলত, এবং সাথে আরও অনেকগুলো বিষয় ছিল, আমাকে দ্রুত তারা গ্রেপ্তার করে এবং সলিটারি কনফাইন এমন একটা জায়গা আমার রাখছে যে আমি মানে পৃথিবীর কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারতাম না। মানে আমি কবরে থাকলে যেটা হয় আর কি। এবং এটা এমন একটা পানিশমেন্ট, যেমন অ্যালেক্সেই নাভালনিকে যেভাবে একাকিত্বের কারণে উনি একটা পর্যায়ে এটাকে মানে আর টলারেট না করতে পারে সুইসাইড করছেন, মারা গেছেন। এবং এই পানিশমেন্টটা দিলে যেটা হয়, মানুষের উপর একাকিত্ব ভর করে যে কি হবে, আমি তো কবরে আছি, এখন আমার 2টা রাস্তা, এইভাবে থাকলে সেই কষ্টটা নেওয়া যায় না। তখন মনে আমি মরে গেলাম, আমি মনে বেঁচে গেলাম। তো তখন মানুষ সুইসাইড করে। তো ওদের ফরমেশনটাই হলো যে এইভাবে থাকলে হয়তো 1-1.5 মাসের ভিতরে হয় পাগল হয়ে যাবে, আর নাহলে সুইসাইড করবে। তখন হয় কি, তখন জেল কর্তৃপক্ষের কিন্তু কোনো দায় নাই যে সে পাগল হয়ে গেছে বা সে সুইসাইড করছে, অসুস্থ হয়ে গেছে। সরাসরি মারলে হয়তো কোনো দায় আসতে পারে। এবং আপনি শুনে অবাক হবেন, তারা এতটা নির্মম, নিষ্ঠুর, নির্দয় ছিল। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছেন যে আমি যখন আর পারতেছিলাম না, তখন আমি কোর্ট থেকে নিয়ে যাওয়ার সময় আমি বলতেছিলাম যে আমাকে যেভাবে রাখছে এবার রাখলাম, এবার বাঁচবো না। তখন আমাকে পুলিশ মুখে চাপ দিয়ে ধরে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে কোর্ট থেকে 3 জন বিচারপতিকে সেখানে ইনভেস্টিগেশনের জন্য পাঠায়। তো যেদিন ইনভেস্টিগেশনের জন্য পাঠায়, সেটা সম্ভবত জানুয়ারির 26 তারিখ যদি ভুল না করে থাকি, সেই দিন তারা আমাকে তার আগে সকালবেলা, আমি ছিলাম সূর্যমুখী 1-12-তে, ওইখান থেকে নিয়ে তারা আমাকে রূপসার 6 তলায় টাওয়ারে রাখে। ওটা আরও ভয়ঙ্কর জায়গা, অন্ধকার আবদ্ধ জায়গা। আমি জিজ্ঞেস করলাম আমাকে ওইখানে নিচ্ছেন কেন? তারা বলতেছে যে দেখেন, এখানে আপনাকে দেখার জন্য লোক আসবে, শুধু আপনি না, জেলখানা পর্যবেক্ষণ করার জন্য লোক আসবে। এইখানে আইসা যদি দেখে যে আপনি এইখানে আসেন, আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি তো কাউকে ভয় পান না, আপনি যা হয় আপনার মানে মুখ দিয়ে আপনি সব গড়গড় করে বলে দেন, আপনি প্রতিবাদ করেন, আপনার জানের মায়া নাই। আপনি যদি সব কিছু বলে দেন, হতে পারে যে এইখানে যারা আছে তাদের অনেকে চাকরি বাকরির সমস্যা হতে পারে, তাদের অনেকে ট্রান্সফার করা হতে পারে, এবং সেটা আন্তর্জাতিক চাপের কারণেও করা লাগতে পারে। তো এই রিস্ক তো জেল কর্তৃপক্ষ কেউ নিতে চায় না। এই কারণে আপনাকে ওইখানে রাখতেছে। আসলে তারা তো একটু বয়স্ক লোক, তারা তো আর 6 তলায় উঠবে না, তো এই দিক দিয়ে এসে ঘুরে চলে যাবে। তারা চলে যাওয়ার পরে আবার একদিন পরে আমাকে ওইখান থেকে নামায় নিয়ে আসে। তাহলে চিন্তা করে দেখেন, তখন জেল সুপার ছিল সুভাষ কুমার ঘোষ। তাহলে সেই সুভাষ কুমার ঘোষের এখন কি শাস্তি হওয়া উচিত? তাকে তো আমি যতটুকু জানি তাকে ওএসডি করেছে, কিন্তু কোনো পানিশমেন্ট দেয়নি। শুধু আমি না, এরকম হাজার হাজার লোককে তারা টর্চার করেছে, নির্যাতন করেছে। একটা কথা বলি, মানে অনেক কথাই তো আসলে বলতে ইচ্ছা করে, যে মানে তারা যে ট্রায়াল করতো, বিচার করতো, করতে করতে সন্ধ্যা পার করে দিত। এবং সন্ধ্যার পরে যখন জেলে ঢোকার পরে তারা আটকায় রাখতো, আটকায় রেখে 200-300 করে টাকা নিত, নিয়ে তারপরে ছেলে দিত। এত জঘন্য ছিল তারা, অমানুষ ছিল তারা। মানুষ কোনোদিন এরকম কাজ করতে পারে না। রাজনৈতিক বন্দী, তারা কষ্টে আছে, হ্যাঁ, নির্যাতনের শিকার, তাদেরকে টাকা পয়সা আছে, চতুর্দিক থেকে সংকট, তারপরে তাদেরকে এভাবে শোষণ করা হতো। আর আমি কিন্তু 6 বার জেল ফেরত। যারা জেল কেটেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে জেলখানার ভিতরে সবচেয়ে মানে ডিজাস্টার যে ঘটনাটাকে বলা হয় জেল লাইফের, সেটা হলো জেল ফেরত। আমি 6 বার জেল ফেরত। একটু যদি বলতেন যে এই সরকারকে, এই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা আপনার অনুমতি নিয়ে, আপনি কত দিবেন? মানে অন্তর্বর্তী সরকার কেমন করছে, 10-এ কত দিবেন আসলে?
আপনাদেরই তো সরকার। এই সরকারকে আসলে আমি আমার প্রত্যাশার জায়গা থেকে বলি, আমার প্রত্যাশার জায়গা থেকে যদি বলি, এই সরকারকে আমি টেনে টুনে 5 মার্ক দিব। কারণ আমাদের যে প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী, যেটা নিয়েও আমি দেখলাম যে আন্দোলনের যারা সামনে চলে এসছেন হাইলাইটেড নেতা, তারাই অনেকেই এটার দায় এড়ানোর চেষ্টা করতেছেন। আমি সুস্পষ্টভাবে বলছি যে ভাই, এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারণ কোট আনকোট একটা প্রোগ্রামে আসিফ নজরুল স্যার সেখানে উপস্থিত ছিলেন। উনি কিন্তু কোট আনকোট বলেছেন যে আমার বাসায় 7 তারিখ কারা কারা উপদেষ্টা হবেন তাদের তালিকা, খসড়া তালিকা হয়েছে। সেইখানে এই আসিফ, নাহিদ, সারজিৎ, হাসনাত সহ অনেকেই আপনারা উপস্থিত ছিলেন। আপনারা সেই নামগুলো দিয়েছেন, কারো কারো নামগুলো তৈরি করেছেন, এবং আপনারা কারো কারো বিষয়ে আমার কাছে কমেন্ট নিয়েছেন এবং আমাকে জিজ্ঞেস করেছেন আমি উপদেষ্টা থাকবো কিনা, থাকতে চাই কিনা। আমি বলেছি যে আমি এটা লজ্জার বিষয়। তাহলে উপদেষ্টাদের তালিকা কারা তৈরি করেছে? আপনারা কার উপর দায় চাপাচ্ছেন? আপনারাই তো তৈরি করেছেন। এবং আপনারা কিন্তু একটা পর্যায়ে বললেন যে ক্ষমতা কাঠামো ছাত্ররা ঠিক করবে, তৈরি করবে সংবাদ সম্মেলনে। আমরা তখন ধরে নিলাম যে একটা বিপ্লবী সরকার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ছাত্ররা, আপনারা যারা রয়েছেন, বলতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা আসলে কিভাবে তৈরি হলো এটা একটু বলতেই হচ্ছে। এটাকে এখন তারা বলছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এটা কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম নাকি? এটা আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উই ক্রিয়েটেড দিস প্ল্যাটফর্ম। কিভাবে? নাহিদকে, হুইজ নাহিদ, আসিফকে, হুইজ আসিফ, ওনারা উপদেষ্টা, সম্মানের সহিত বলছি। ওনারা কারা? ওনারা তো ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব, ছাত্র শক্তির ঢাবি শাখার আহ্বায়ক, এবং আসিফ মাহমুদ উনি ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি। আমাদের সাথে যখন আলোচনা হলো তখন হলো কি যে আপনি তো খুব হাইলাইটেড, আপনার সামনে আসলে ছাত্রলীগ দাঁড়াইতে দিবে না, আক্তার ভাইও সামনে থাকবে না। তা আপনারা যেটা করবেন যে আপনারা ছাত্র সংগঠনগুলো থেকে আপনারা এখানে লোকদেরকে দেন, এটা আমরা একটা ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করি। আমরা তো সেভাবে কাজ করছি। সেদিন তো হামলা হয়েছিল, যেদিন আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টা, উনি যেদিন ছাত্র অধিকার পরিষদের সভাপতি হলেন, ওই দিন কলা ভবনের সামনে কি ভিপি নূরের সামনে হামলা হয়েছিল? ওই দিন তো হামলা হয়েছিল আমাদের উপর। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, আমি ছিলাম সেখানে। সর্বপ্রথম যেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোগ্রামটা হয়, সেদিন লাইব্রেরির সামনে থেকে যে মিটিংটা, প্রোগ্রামটা নিয়ে যাওয়া হয় শহীদ মিনারের সামনে, সেদিন সেখানে আমি ছিলাম। ছবি দেখেন, ভিডিও দেখেন। এবং সেখানে ছাত্রলীগের একটি গ্রুপ আমি সহ আমরা যারা ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে হামলা করতে আসে। হ্যাঁ, সেই পরিস্থিতিতে আমরা বৃহত্তর স্বার্থে আমি তখন সামনে থেকে সরে আসি, কিন্তু পিছন থেকে তো সরে আসে নাই। ক্রাইসিস যখন হয়েছে তখন তো রাজপথে ছিলাম, নেতৃত্ব দিয়েছি। এবং অনেকেই জানে না যে এই আন্দোলনের আসলে কোনো মাস্টার মাইন্ড নাই। এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই দেশের কোটি কোটি মানুষ, সবাই মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ডে যদি এই আন্দোলন বানাইতে পারতো এবং এই আন্দোলন সাকসেসফুল করতে পারতো, তাহলে তো এইরকম আন্দোলন বাংলাদেশে আরো এর আগেই অনেকবার হয়ে যেত। বলা হয় তো মাস্টার মাইন্ডের কথা। এই আন্দোলনের মাস্টার মাইন্ড সামনে আমাদের যেটা দরকার ছিল যে মানুষকে সাহসী করে তোলা, মানুষ সাহসী হওয়া এবং রাজপথে এসে জীবন দিবে, এইরকম সাহসী মানুষের দরকার ছিল। তারাই মূলত এখানে মাস্টার মাইন্ডের কোনো খেলা না। এই 24-এর গণ অভ্যুত্থান মাস্টার মাইন্ডের খেলা না। এই 24-এর গণ অভ্যুত্থানটা হচ্ছে যারা সামনের সারিতে এসে জীবন দিয়েছে, এটা তাদের খেলা। এর আগে বহুত মাস্টার মাইন্ড ছিল, এখনো আগেও ছিল, এখনো অনেক মাস্টার মাইন্ড আছে, কিন্তু খেলাটা ছিল সামনে এসে জীবন দিতে চাচ্ছিল না, ছাত্রদের জীবন দেওয়া। তারা হলো মূল আন্দোলনের নায়ক। এখন এই যে ক্রাইসিস, এখন এই ক্রাইসিস কেন? আমি কনফিডেন্টলি বলছি, যদি তখন একটা জাতীয় ঐক্যমত্য সরকার অথবা একটা বিপ্লবী সরকার হতো, আপনি আহ্বান করতেন বিপ্লবী সরকারের, হ্যাঁ, যারা আসতো না তারা বাদ, আমরা তো আসতাম। বিপ্লবী সরকার যদি হতো তাহলে আজকে এই 3 মাসে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। 3 মাস পরে এসে সরকারকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো লাগতো না। 3 মাস পরে এসে ছাত্র সংগঠনগুলোকে এসে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হতো না। এখনো আমরা বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সরাসরি তদারকিতে এই যে রাজনৈতিক ছাত্র সংগঠন নেতৃবৃন্দরা আছে, আমরা আপনার সাথে কথা বলতে চাই, আলোচনা করতে চাই। একটা জাতীয় ছাত্র কাউন্সিল বা ছাত্রদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যে নামেই হোক, এটা হোক, আপনি তৈরি করে দেন। আমরা আপনার সাথে মত বিনিময়, পলিসি মেকিংয়ে কন্ট্রিবিউট করতে চাই এবং পলিসি ইমপ্লিমেন্টেশনে আমরা এইখানে বৈষম্যহীনভাবে সবার অংশগ্রহণে, সুষম অংশগ্রহণে আমরা কাজ করতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, 1 মাসের ভিতরে আমরা এই বাংলাদেশকে গুছিয়ে দেব। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, 1 মাসের ভিতরে বাংলাদেশকে গুছিয়ে দেব। বাংলাদেশের এই সংকটগুলো থাকবে না। আমাদেরকে 2টা ফ্রন্টে খেলতে হবে, যেটা আগেও বলে আসছিলাম,
যে এক হচ্ছে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসরদের বিরুদ্ধে, আর একটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ফ্রন্টের বিরুদ্ধে। তো এই দুইটা ফ্রন্টের সাথে আপনি কিভাবে খেলবেন? আপনার কোনো প্রস্তুতি আছে? দুইটা ফ্রন্টের সাথে খেলতে হলে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশ কিন্তু মাঠে কিন্তু জাতীয় ঐক্য আছে, সেইটাকে এখন সরকার পর্যায়ে উচ্চ পর্যায়ে থেকে কিভাবে কাজে লাগানো হবে। উপরের সাথে যদি আমাদের কানেকশন না থাকে, তাহলে আমি যেখানে শতভাগ এফোর্ট দিতে পারতাম কোনো কাজে, সেখানে তো আমার শতভাগ এফোর্ট আপনি পাবেন না, শতভাগ মানে কার্যকারিতা হবে না। হ্যাঁ, যেখানে আমি 1 ঘন্টায় 100 মাইল যেতে পারতাম, সেখানে তো 100 মাইলের আমি দিতে পারবো না, সেখানে হয়তো 10 মাইল হবে। তো এইটা তো আমার ব্যর্থতা না, এটা তো সরকারের ব্যর্থতা। এইটা আসলে কেন হচ্ছে, গ্যাপটা কেন হচ্ছে, কারা আসলে গ্যাপটা তৈরি করতেছে? এই অসম প্রতিযোগিতার জায়গাটা আসলে কারা তৈরি করতেছে? প্রতিবন্ধকতা আসলে কারা তৈরি করতেছে? কারা যাচ্ছে এবং অন্যদেরকে যেতে দিচ্ছে না? এটা তো ফাইন্ড আউট করতে হবে। আপনাদের দলের কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদ, শুরুর দিকে কিন্তু অনেকে ভাবতো এরা একই প্ল্যাটফর্ম, কারা তারা, এটা নিয়ে একটা ইয়ে ছিল। আপনারা একেবারে নিজেদেরকে আলাদা ভাবেন নাকি এখনো যে আমরা একই সংগঠনের মানুষ এরকম ভাবেন? আসলে এখন একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে, এবং আন্দোলনের শুরু থেকে আমরা কখনো বলি নাই ওইভাবে করে পাবলিকলি, এখন যেভাবে বললাম আলাদা, কারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতার জায়গা ছিল যে না, তারা যেহেতু ডাক দিতেছে তাহলে আমরা তাদের আন্দোলনে অংশগ্রহণ করি। তখন যদি আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সেখানে ঠেলাঠেলি করতাম, ধাক্কাধাক্কি করতাম, আমি গিয়ে হয়তো নাহিদকে ধাক্কা দিতাম, বা আসিফ এসে আরেকজনকে ধাক্কা দিত যে ভাই মাইকটা আমারে দেন, তখন হয়তো কি যে এই আন্দোলনটা কিন্তু হইতো না, জাতির বৃহৎ স্বার্থ কিন্তু রক্ষা হতো না। সেই জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্বশীল হিসেবে যে কাজটাগুলো করা দরকার, আমরা কিন্তু সেই কাজগুলো করেছি। এবং এখনও আমরা মনে করি যে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের যে একটা আদর্শগত জায়গায় যে আমরা একই লাইনের, সেইটা আমরা আছি। এবং হয় এটা একটা পরিবারের ভিতরেও, একটা সংসারের ভিতরেও, বাবা মার ভিতরেও ঝগড়াঝাটি হয়, ভাই বোনদের ভিতরে তো হয়। সেক্ষেত্রে অনেক সময় কিছু দূরত্ব তৈরি হয়, আবার পরিবেশ পরিস্থিতির কারণে বৃহৎ স্বার্থে সেগুলো আবার একটা জায়গায় চলে আসে। আমি এটা মনে করি যে জাতির বৃহৎ স্বার্থে আমাদেরকে একসাথে কাজ করা উচিত। এবং সেক্ষেত্রে মনে করি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি বা নতুন যে উদীয়মান তরুণরা কাজ করতে চাচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাম। মানুষের কিন্তু নতুন শক্তির প্রতি একটা আকাঙ্ক্ষা আছে, নতুন শক্তি, নতুন রাজনৈতিক দল, নতুনভাবে দেশ চলবে, সেটার কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে। আমি তাদেরকে ওয়েলকাম করি। যদিও আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি মনে করি যে তাদেরকে পুরোপুরি পলিটিক্যাল শেপে আসা উচিত। এখানে একটা অস্পষ্টতা তৈরি করে, ধূম্রজাল তৈরি করে এটা করতে গেলে এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা হুমকিও বটে। হ্যাঁ, এটাকে পলিটিক্যাল কু বলা হয়। হ্যাঁ, যে অন্য আবরণে এসে রাজনীতি করা, এইটা না করে আপনারা সরাসরি আপনারা রাজনীতি যারা করতে চান তারা ঘোষণা দিয়ে রাজনীতিতে আসেন। প্ল্যাটফর্ম করতে চাইলে আমরা যেরকম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে সরাসরি ছাত্র অধিকার পরিষদ ডিক্লেয়ার করেছি, আপনারা এইভাবে করে আসেন, ওয়েলকাম করি। এবং আই থিঙ্ক আমরা সবার সাথে একত্রিতভাবে কাজ করতে চাই, কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে সবার আগে যদি কারোর সাথে একসাথে কাজ করার কোনো সুযোগ থাকে, সেটা আমাদের সাবেক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তো আমাদের আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা আরও খুব ভালোভাবে কাজ করতে পারবো। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 2-1টা প্রশ্ন করবো। একদম সংক্ষেপে যদি বলতেন, জাতীয় পার্টি নিয়ে আপনি কি চান? নির্বাচনে আসবে কি আসবে না? যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, তারা কি চায়? আমি যতটুকু নির্যাতনের শিকার হয়েছি, আমার পরিবারে কেউ শহীদ হয় নাই, আমার চেয়ে আরও অনেক ক্ষতিগ্রস্ত মানুষ আছে, ত্যাগ করেছেন, তারা কি চায় বলেন তো? এটা বাংলাদেশের সবাই জানে তারা কি। তারা চায় এই আওয়ামী লীগ এবং তাদের দোসর এবং জাতীয় পার্টি যারা সংসদে দাঁড়িয়ে মুজিবুল হক চুন্নু বলছে যে আমরা তিনবার আপনাদেরকে ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করলাম আর আপনারা আমাদের সুবিধা দেখতেছেন না। কত বড় নির্লজ্জ বেহায়া সেই লোকরা এখনো আবার মানে রাজনীতি করতে চায়, পাবলিকলি মানুষের কাছে কথা বলে। হ্যাঁ, তো এটা আমি যেটা মনে করি, আগামী নির্বাচন না শুধু তাদেরকে তাদের জার্মানে যেরকম নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, এই পার্টিগুলোর রাজনৈতিক অপতৎপরতাগুলোকে নিষিদ্ধ করে দিতে হবে। কারণ কি দেখেন, আমরা আসলে কি সিচুয়েশনে আছি, আমার মনে হয় যে অনেকেই বুঝতেইছে না যে আমরা কি সিচুয়েশন আছি। আমরা তো একটা মানে গণ অভ্যুত্থানের ভিতরেই এখনো আছি, টের পাইতেছে না তো। যখন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠবে, দেখবে যে সামনে পিস্তল ধরে আছে, গুলি ধরে আছে, তখন বুঝবে যে আমরা আসলে গণ অভ্যুত্থানের ভিতরেই এখনো আছি। এখনো তো আওয়ামী লীগের মূল উৎপাদন হয় নাই, ফ্যাসিবাদের মূল উৎপাদন হয় নাই।
সেটি আমরা করতে পারি নাই। এখন আবার তাদের পুনর্বাসনের আলাপ কোন জায়গা থেকে আসে? আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের আলাপ কোন জায়গা থেকে আসে? আমি এই কথাটি বারবার বলছি এই জন্যই যে এভাবে করে তাদের রাজনৈতিক অপতৎপরতা দ্রুত সময়ের ভিতরে নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে একদম কঠিন অ্যাকশনে যাইতে হবে, নাহলে দেশের স্থিতিশীলতা থাকবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। আর একটা কথা বলি, দেখেন এই যে প্রচলিত আইন, আদালত, কোর্ট, আমি বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকারের কথা কেন বলছি, এগুলো দিয়ে যদি বিচার করতে যান তাহলে দেখবেন হিসাবে কি আসবে। মাঠ পর্যায়ে যে গুলি করা হচ্ছে, আমরা তা হয়তো খাতা কলমে খুঁজে পাওয়া যাবে, প্রমাণ, তথ্য, এভিডেন্স, উইটনেস, অমুক খুন করছে, কিন্তু তাকে নির্দেশ দিচ্ছে কি ভাই? শেখ হাসিনা, তার মাস্টার মাইন্ডরা, এই এমপিরা, আওয়ামী লীগ, তাদের দোসর, জাতীয় পার্টির এই এমপিরা। তাহলে তাদের যদি একবার ফাঁসি হয়, এদের 100 বার ফাঁসি হওয়া উচিত। তাহলে এখন বাস্তবে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি বিচার হয় তাহলে কী হবে? আমি একটা প্রশ্ন করি, দেখি বাংলাদেশের 18 কোটি মানুষের কতজন এটার কি উত্তর দিতে পারে এবং সরকারের উপদেষ্টারা এটার কি উত্তর দিতে পারে। এই যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হলো, যিনি মারছেন তাকে কি আপনারা বীর উপাধি দিবেন নাকি তাকে আপনারা সন্ত্রাসী হিসেবে উপাধি দিবেন? এইটার উত্তর আমি চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, ওনারা যে দায় মুক্তির অর্ডিন্যান্স নিচ্ছেন, ওনারা তো দায় মুক্তির অর্ডিন্যান্স নিয়ে পার পেয়ে যাবেন, আমাদের কি হবে ভাই? আমি তো সংবিধান, আইন কানুন অনেক কিছু লঙ্ঘন করছি, লঙ্ঘন করে আন্দোলন করছি, আমার দায় মুক্তি কোথায়? আর এই যে আমি যার কথা বললাম, সে কি আসলে সন্ত্রাসী হবে না তার দায় মুক্তি হবে, সে বীর হবে? এরকম অসংখ্য প্রশ্ন আছে। একটা শঙ্কার জায়গা ছাত্রদের মধ্যে থাকেই যে যারা আন্দোলন করেছে, আহতদের আমরা যখন গিয়েছি সংবাদ সম্মেলনে, তারাও বারবার বলছিলেন যে আমরা এখনো যদি বৈষম্য হয় আমাদের সঙ্গে, আমরা শহীদ হয়েছে কেউ, আমরা আহত হয়েছি, তাহলে আমরা পরবর্তী সরকার যারা আসবে তারা আমাদের দেখবে, এটা নিশ্চয়তা কি? এরকম কথা এই জন্যই আমি দাবি জানিয়েছি যে যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এখন তো মানে ডিজিটাল যুগ, সবার কাছে প্রমাণ আছে, প্রত্যেককেই একটা প্রিভিলেজ, একটা স্বীকৃতি দিতে হবে। যেরকম মুক্তিযুদ্ধের সময় স্বীকৃতি দেওয়া হয়েছে, সেরকম একটা স্বীকৃতি দিতে হবে। এখন আমরা কি দেখি যে বৈষম্য বিরোধী আন্দোলন এটা একটা ট্যাগ হয়ে গেছে, এইটার কমিটিতে যারা পদ পাবে বা কমিটিতে থাকতে পারবে তারাই এই 24-এর মানে মুক্তিযোদ্ধা। অনেক জায়গায় দেখা যায় যে একজন কমিটিতে আছে, আরেকজনকে জিজ্ঞেস করতে, এই ভাই আপনি এখানে আসছেন কেন, আপনি এখানে বসছেন কেন, আপনি এই ডিসি অফিসে এখানে এই তদবির নিয়ে আসছেন কেন, আপনি কে? অথচ সে নিজেকে দাবি করতেছে যে জেলার একটা সমন্বয়ক, সহসমন্বয়ক, এরকম কিছু। যাকে এই কথাটা বলতেছে সে তাকে চেনে না, সে এই আন্দোলনে জেল খাটছে, হামলার শিকার হয়েছে। এই হলো অবস্থা। তাহলে এরকম কেন থাকবে? আবার দেখা যায় বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী কমিটি নিয়ে মারামারি, ওইখানে কোনো মধু না থাকলে মারামারি হবে কেন? মধু তো এইটা, তো এটা একটা বৈষম্য না, বড় বৈষম্য। এই জন্য বলছি যে প্রত্যেককেই প্রিভিলেজ দিতে হবে। এটার কারণে যদি কেউ আমরা গৌরবান্বিত হয়, তাহলে যারা আন্দোলন করছে সবাই গৌরবান্বিত হবে। এইটাকে তো ক্যাপিটালাইজ করে, ক্যাশ করে কোনো পলিটিক্যাল এজেন্ডার জন্য এটাকে ব্যবহার করা যাবে না। করতে গেলেই কিন্তু এই যে বিশৃঙ্খলা তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, এবং যেটা জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আওয়ামী লীগ আমাদের যে ক্ষতিটা না করতে পারবে, বিজেপি সরকার ভারতের আগ্রাসী নীতি আমাদের সার্বভৌমত্বকে যতটা মানে আক্রমণ করে আমাদের যতটা না ক্ষতি করতে পারবে, আমরা এই নিজেদের এই ধরনের পলিসি আমাদের ভিতরে ক্ষতি করবে বেশি। অনেক দারুণ বললেন, এবং যেই কারণে আসলে আজকের এই অনুষ্ঠান যেটা দিয়ে শুরু করছিলাম, যে যাদের হাত ধরে এই ফ্যাসিবাদ মুক্ত হলো বাংলাদেশ, তরুণদের হাত ধরে আমরা বলি ছাত্র জনতা, তবে তরুণদের ভূমিকাই শুরুতেই ছিল। তরুণরা আসলে এখন এই মুহূর্ত থেকে কেমন বাংলাদেশ চায় এবং চাচ্ছে তারা, আপনি যদি সবার হয়ে বলেন তাহলে কি বলবেন? আমি সবার হয়ে যদি বলি তাহলে বলতে হবে যে এত রক্ত, এত জীবন, এত ত্যাগ, এত জেল, এত জুলুমের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা রাখছি, সেইটা হবে বৈষম্যহীন একটা সোনার বাংলা। সেইটা হবে একটা আত্মমর্যাদার একটা সোনার বাংলা। বিশ্বের বুকে আমরা গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো, কারো দাদাগিরি আমাদের উপরে থাকবে না, এবং সেটা হবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর একটা বাংলাদেশ। সেইখানে বেকারত্ব থাকবে না, সেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, রাজনৈতিক সৌহার্দ্য থাকবে, একে অপরের মাথা ফাটানো, হয়রানি করা, এই 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 সমস্ত কালচার থাকবে না। এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোর কথা যদি বলি, সেইখানে ছাত্রদের ভিতরে, ছাত্রীদের ভিতরে, বিভিন্ন সংগঠন দলের রাজনৈতিক নেতৃবৃন্দদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এবং গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে, বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক প্রতিযোগিতা থাকবে।
প্রতিযোগিতা থাকবে যে কোন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কত বেশি কাজ করতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কত বেশি কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারে। সেখানে মারামারি, কাটাকাটি, পেশিশক্তি, টাকা, হ্যাঁ, কার ভাই মানে চাচা মামা খালা কত বড় জায়গায় আছে, এই সমস্ত পাওয়ার মানে ডিসপ্লের জায়গা হবে না। হ্যাঁ, সেখানে মানবিকতা থাকবে, সাম্যের চর্চা থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক গুছিয়ে বললেন। আসলে তরুণদের যে প্রত্যাশা, আপনি যে প্রত্যাশার কথা বললেন, সেই প্রত্যাশা আসলেই পূরণ হোক, আমরাও সেটা চাই। নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে ফ্যাসিবাদ থাকবে না, যেখানে অন্যায়, নির্যাতন, জুলুম থাকবে না। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, সুবক্তা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শকদেরকে শেষ কোনো বার্তা দিতে চাইলে, আপনার ছাত্র জনতাকে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এত রক্ত, এত জীবনের আমরা যে বিনিময় চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, এর জন্য আমাদের বাংলাদেশের এখন অপারেশন চলতেছে, সার্জারি চলতেছে, মানে বাংলাদেশের সংস্কার কাজ চলতেছে। এটা যেন সফলভাবে সম্পন্ন হয়, সেই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। আবার কোনো জাতীয় স্বার্থের আন্দোলনের ডাক আসলে, আবার জীবন দেওয়ার কোনো আন্দোলনের ডাক আসলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আমরা যারা মাঠ পর্যায় থেকে আন্দোলন করছি এবং সরকারের জায়গা থেকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, সবাইকে আরও অনেক বেশি উদার হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমরা সবাই মিলে ফেল করব। অপারেশনটা যদি ভাই সাকসেসফুল না হয়, দেশটা কিন্তু ভাই আমার মারা যাবে, আপনি আমি কেউ কিন্তু বাঁচব না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সমকাল সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি মামুন সোহাগ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।